অবশেষে গতকাল রাতে এসএসসি তার ওয়েবসাইটে 1804 জন অযোগ্য শিক্ষক শিক্ষিকার নাম বের করেছে। এর মধ্যেও কিন্তু বিরাট একটা রহস্য রয়েছে, আমি আসছি পরে। প্রথম প্রশ্ন যেটা অনেকেই আমাকে কাল রাত থেকে দেখছি মেসেজ বা ইয়ে করেছে হোয়াটসঅ্যাপ, যে স্যার তাহলে কি পরীক্ষা এবার হবে নাকি তাহলে যোগ্যদের রেখে দিয়ে এইটাকে বাতিল করে দেওয়া হবে, আমাদের কি হবে? মানে যেন ঘুম উড়ে গেছে। যারা ফ্রেশার আমি তাদের উদ্দেশ্যে বলছি, যারা ইন সার্ভিস আছেন তাদের নিয়েও বলবো সামান্য কথা শেষের দিকে। ফ্রেশার যারা আছেন বা আছো তাদের এই দুশ্চিন্তা, প্রথমেই বলছি তোমরা এর ভেতরে ঢুকবেই না, আমি আগে অনেক ভিডিওতে বলেছি। জাস্ট আপনাদের একটাই কাজ, 14 তারিখ এসএলএসটি এডুকেশন বা অন্য যে সাবজেক্টের হন পরীক্ষা, বা যাদের 7 তারিখ পরীক্ষা তার জন্য যেভাবে প্রস্তুতি নিচ্ছেন 100% প্রস্তুতি নিন, আপনারা পরীক্ষার জন্য রেডি হয়ে যান। পরীক্ষা ওই দিন হচ্ছে, সেটাই এখন অবধি যেহেতু ঠিক, সেটাই আপনার কাছে একমাত্র ধ্রুব সত্য। সেদিন যেতে হবে, নিজের সেরাটা দিতে হবে, পরীক্ষাটা ভালো করে দিতে হবে। এবার আপনার তারপরে ভাইভাতে যাবেন, ডেমনস্ট্রেশন সব ঠিকঠাক হবে, কাউন্সিলিং এ নিজের স্কুল চয়েস করবেন, চাকরি করবেন, একটা স্কুলের শিক্ষক বা শিক্ষিকা হয়ে যাবেন। আপনার কাছে এর বাইরে আর কোনো কিছু নেই। এটাকেই ওয়ান অ্যান্ড অনলি এইম রাখুন, এটাই একমাত্র সত্য, সেটা ভেবে এগিয়ে যান। প্লিজ আপনাদের আমি বারবার বলেছি, আপনারা ডাইভার্ট হবেন না। পড়াশোনার ক্ষতি হচ্ছে, বিচলিত হচ্ছে, আলটিমেটলি লস হচ্ছে। পরীক্ষা কিন্তু পরীক্ষার ডেটে হবে, আজকের দিন অবধি এটাই ঠিক আছে। না এসএসসি না কোর্ট না কোনো জায়গার থেকে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি পরীক্ষা হবে না। তাহলে শুধু শুধু আপনারা চিন্তা করছেন। এইবার আসছি মূল ঘটনাটা কি হচ্ছে, কত বড় মানে জালিয়াতি হতে চলেছে বা হয়েছে, বা কিরকম ভাবে বিপদে ফেলে দেওয়া হচ্ছে এই আপনাদের মতন ফ্রেশারদেরও। একটা ব্যাচ তো 2016 সালের যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা চাকরি পেয়েছেন তারা তো অতলে পড়েছেনই, তাদের কথা আমি বারবার বলেছি। আর যারা টাকা দিয়ে 2 নম্বরই ভাবে চাকরি পেয়েছে ভালো হয়েছে, ওইগুলোকে জেলে ঢোকানো হোক। যারা দিয়েছে এবং যারা নিয়েছে দুটোকেই, তাদের প্রতি কোনো সিম্প্যাথি নেই। কিন্তু এই যোগ্য শিক্ষক শিক্ষিকারা, তাদের কথা ভাবলে কতটা খারাপ লাগছে। ঠিক তেমনই একটা ফাঁদে কিন্তু আপনাদের ফেলতে চলেছে যারা ফ্রেশার আছেন তাদের। এই যে এত ঘাম রক্ত জল করে ঘাম করে আপনারা চাকরিটা পাচ্ছেন, একবার ভাবুন আপনাদেরও কিন্তু এইরকম একটা ফাঁদ তৈরি করছে, এবং এই এসএসসি করছে। সেটা কিভাবে? প্রথমে দেখুন, এই যে অযোগ্যদের লিস্ট যখন বের হলোই, তাহলে তো যোগ্যদের চাকরি যাওয়ার প্রশ্ন নেই, তাদের বহাল দেখি সেই সময়ের পোস্ট অনুযায়ী এখন কিন্তু প্রচুর পোস্ট বেড়েছে। আপনার এবার ভাবছেন যে আমাদের তো তাহলে স্যার আপনার কথা শুনলে আপনি তো আমাদের বিপক্ষে বলছেন না। ভালো করে ভাবুন বিষয়টা, সেই সময়ের পোস্ট আর এখনকার পোস্ট অনেক তফাৎ। প্লাস অযোগ্য যে কটা গেছে সেই পোস্ট আপনাদের হচ্ছে। দুটো যদি আলাদা করে দেওয়া হোক, যোগ্যদের পরীক্ষা নেওয়া হোক না হোক, তাদের সরাসরি বহাল তবিয়েতে রাখা হোক সসম্মানে, সেটা যদি করা হয়, বাকি পোস্ট সেই 2016 থেকে 2025 10 বছরের ভাবুন, কম পোস্ট কিন্তু নয়। সেখানে আপনার যদি ফ্রেশ রিক্রুট করা হয় তাহলে কি হলো, আপনারা কিন্তু এই ঝামেলার অংশীদার হলেন না। প্লিজ যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন আমার কথায় ভুল বুঝবেন না ঝামেলা কথাটাতে। মানে একটা তো আতঙ্কে আপনারা রয়েছেন, তার সঙ্গী কিন্তু হবেন এই যোগ্য যারা এখন যারা যোগ্যভাবে চাকরি পাবেন তারাও কিন্তু। আপনি কি ভেবেছেন বা আপনারা কি ভাবছেন এই রিক্রুটমেন্ট হয়ে যাবার এই কেসটা মিটে যাবে? আমাদের বিচার ব্যবস্থা কি তাই? কখনোই নয়। এই কেস চলতেই থাকবে, চলতেই থাকবে। আপনারা যারা বা তোমরা যারা যোগ্যতা দেখিয়ে এবারে চাকরি পাবে, ভাবো তো তোমরাও কিন্তু সে একই যন্ত্রণায় ভুগবে। এই বুঝি প্যানেল বাতিল হলো, এই বুঝি নতুন হলো, কেন তোমাদেরকে এর মধ্যে ঢোকানো হচ্ছে? দুটো ফ্রেশ রিক্রুট হয়ে যাক। 2016 অনুযায়ী যাদের যে কজন যোগ্য আছে তাদের মধ্যে পরীক্ষা নিক বা তাদেরকে বহাল তবিয়তে রেখে দিক, মিটে গেল। 2016 পর থেকে আজ অব্দি যা পোস্ট ক্রিয়েট হয়েছে নতুন করে, প্রচুর রিটায়ারমেন্ট, নতুন পোস্ট ক্রিয়েট, সব দিয়ে বহু পোস্ট, সেটার জন্য ফ্রেশদের রিক্রুট। সেক্ষেত্রে সেই ভেদাভেদটাও আসবে না যে 10 নম্বরের এক্সপিরিয়েন্স নম্বর নিয়ে যে একটা বৈষম্যের অভিযোগ উঠছে। যোগ্যরা ভাবছে আমরা পাওয়ার যোগ্য, নিশ্চয়ই তাদের যুক্তি দিয়ে তারা ঠিক। আবার অযোগ্যদের মানে যারা নতুন ফ্রেশার তাদের জায়গায় দাঁড়িয়ে মানে দুটো নিয়ে বিতর্ক হতে পারে। আমি কোনো পক্ষে বিপক্ষে বলতে আসিনি, এখানে ফ্যাক্টটা তুলে ধরতে এসেছি কি হতে পারে। ফলে এই তফাৎটাও থাকতো না তাহলে দুটোর ক্ষেত্রেই তফাৎ। এবং এই অনিশ্চয়তায় কিন্তু নতুনদেরও আর পড়তে হতো না চাকরি পাওয়ার পর। এটা কিন্তু একবার ভেবে দেখো, এই অনিশ্চয়তাটাই ফেলছে কে? স্কুল সার্ভিস কমিশন। যারা আমার নিয়োগকর্তা তারাই কিন্তু অনিশ্চয়তা আমাকে ফেলছে। এটা হলে মনে হয় সবচেয়ে ভালো। তো এইবার সবচেয়ে লেটেস্ট দেখুন, যেটা এই কেন বললাম এর কাহিনী এখানেই থামবে না, রহস্যটা কোথায় সেটা আসছি। এই যে 1804 জনের যে লিস্ট দেখুন, আমি স্ক্রিনে দিচ্ছি, স্ক্রিনে ভালো করে দেখুন যে এখানে কি বলছে, এটা ফার্স্ট লিস্ট 1, তার মানে আরো অযোগ্য আছে। এরা এখন বলছে না সুপ্রিম কোর্টে গুতনি খাবে,
বা কেউ যদি অভিযোগ করে এই লোকটি তো টাকা দিয়েছিল অযোগ্য লিস্টে নাম কেন, তখন লিস্ট 2 বেরোবে, লিস্ট 3 বেরোবে। সেই কাউন্সিলিং আনলিমিটেড হয়েছিল মনে আছে? মানে সে এখন বিরিয়ানির দোকানের মতন আনলিমিটেড রাইস 100 টাকায়, সেই রকম যেন আনলিমিটেড কাউন্সিলিং চলেইছে, যেটা কোনোদিন হয়নি। আমরাও যে কোনোভাবে চাকরিটা পেয়েছি এক সময়, করছি। আপনারাও যোগ্যতার সাথে যারা পেয়েছেন বা যারা সেই সময় চাকরি পাননি কিন্তু তারাও দেখেছেন, এটাই সিস্টেম। একটা নির্দিষ্ট স্ল্যাব আছে, 1 বছরের মধ্যে সেটা ক্লোজ হয়ে যায় সেই প্যানেলটা। এই যে লিস্ট 1 এর মানে কি? আরে ভাই, এই কজন আমার টেন্টেড ক্যান্ডিডেট আছে তাদের লিস্ট দিয়ে দেবো। লিস্ট 1, লিস্ট 2, এটা কি চলছে? সিনেমা নাকি? পার্ট 1, পার্ট 2, পার্ট 3, বাহুবলী 1, বাহুবলী 2, এইটা দেখেছেন জিয়ে রেখেছে কিভাবে? মানে দুরাত্মার ছলের অভাব হয় না। সে ছোটবেলায় আমরা পড়েছিলাম না গল্প, সেই ছাগলের বাচ্চা খেয়ে নিচ্ছিল সেই বাঘে, সে দুরাত্মার ছলের অভাব হয় না, তার জলজন্ত উদাহরণ হচ্ছে। অর্থাৎ লিস্ট 1 বলে চালিয়ে দিচ্ছে, গুতনি খেলেই আবার লিস্ট 2 বেরোবে, লিস্ট 3 বেরোবে। বলবে আমাদের তো অনগোয়িং আছে, চাপ নেই, আমরা খুঁজছি। এ খুঁজতেই থাকবে আনলিমিটেড। দেখেছেন সমস্যাটা কোথায় রেডি রাখছে? এইবার আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা হয়তো আমাদের ওভারলুক হয়ে যাচ্ছে। অ্যাডমিট কত তড়িঘড়ি করে দেওয়া হয়েছে, এটা নিয়ে আপনারা অনেকেই সে সময় আমাকে, আমার পরিচিত অপরিচিত অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আপনারা জেনে এত তাড়াতাড়ি তো কখনো অ্যাডমিট দেয় না। এখানেই রহস্য। এইবার যে 1804 জনের নাম দিল, এরা অ্যাডমিট পেয়ে গেছে। ভাবুন, অ্যাডমিট পেয়ে গেছে এরা। এবার এরা তো সুপ্রিম কোর্টে সোমবারই যাবে যে আমরা অ্যাডমিট পেয়ে গেছি, আমাদের অন্তত পরীক্ষায় বসতে দেওয়া হোক। আমরা অ্যাডমিট পেয়ে গেছি, এখন কেন পরীক্ষাটা দেবো না? সে চাকরি পাই না পাই পরে। দেখুন একবার ভাবুন সিস্টেমটা। সুপ্রিম কোর্ট হয়তো মানবে না, যদি আমাদের বিচার ব্যবস্থা তো অতিরিক্ত শ্রদ্ধা ভক্তি আছে আমার তার প্রতি। এবারে সেই সুপ্রিম কোর্ট যদি কোনো অ্যাঙ্গেল থেকে তাদের এই পারমিশনটা দেয়, ঠিক আছে, অ্যাডমিট যখন হাতে পেয়ে গেছে, কপিল সিব্বাল, অভিষেক মনু সিংভিরা আছেন, তো যদি কোনোভাবে এদেরকে পরীক্ষায় বসার সুযোগ দেয় এবং এদের ভালো করে দেখুন যে লিস্টটা আরো একটা জিনিস, এখানে আরো একটা জিনিস আমি দেখছি, এটা বলার আগে বলছি। দেখুন লিস্টে দেখুন শুধু নাম আছে, রোল নম্বর আছে, কোন স্কুলে কর্মরত সেটা নেই। আপনি আইডেন্টিফাই করতে পারছেন না যে প্রাণ চক্রবর্তী অযোগ্য, কোন প্রাণ চক্রবর্তী। 10টা প্রাণ চক্রবর্তী থাকতে পারে লিস্টে। ব্যাপারটা বুঝতে পেরেছেন তো? কোন স্কুলে তার অ্যাড্রেস কিচ্ছু নেই, আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। এদের কি পার্সোনালি কজনকে আপনি আইডেন্টিফাই করতে পারবেন? স্কুলের নাম দেওয়া থাকলে বা অ্যাড্রেস দেওয়া থাকলে আপনি কিন্তু আইডেন্টিফাই করতে পারতেন। ধরুন আমি অযোগ্য, আপনি এসে বললেন তোমার নাম দেখলাম লিস্টে, আমি কি বলবো? না না, ওটা আমি না, আমার স্কুলের নাম আছে নাকি? কত রকম ছলচাতুরি চলছে। যাই হোক, এবারে তারা যদি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন পায়, এদের ভেন্যুগুলোও কিন্তু সিলেক্ট করার ক্ষেত্রে অনেকের অভিযোগ আছে যে নির্দিষ্টভাবে কিছু নির্দিষ্ট ভেন্যুতেই নাকি ফেলা হয়েছে। আমি এর সত্যতা জানি না, কিন্তু অনেক ক্ষেত্রে অভিযোগটা উঠেছে। এরা যদি কোনোভাবে ভালো স্কোর করে ফেলে এই 60-এর মধ্যে, কিভাবে সেটা আমি বলতে পারি না ওপেন ক্যামেরায়, আপনারা ভালো জানেন আমার চেয়ে। এরা যদি কোনোভাবে দেখা গেল আপনি এত খেটে খুঁটে 55 স্কোর করতে পারছেন না 60-এর মধ্যে, এরা 58, 60, 59 পেয়ে গেছে, আপনি আমাদের মতন সাধারণ ছেলেমেয়েরা 40, 42, 45 আটকে আছে, এরা 58, 59, 60 পেয়ে গেছে। এবার আর সাদা ওয়েমার রাখেনি। কোন পথে পেতে পারে সেটা আপনারা ভালো জানেন। এরা পেয়ে গেল, তখন আবার সুপ্রিম কোর্টে যাবে যে আমার মক্কেলটা যদি অযোগ্যই হতো তাহলে 58, 59 কি করে পেল? এবার তো আর ওয়েমারে আমরা জালিয়াতি করিনি। তখন কোর্ট কি করবে? এই 1804 জন বা আরো, এটা তো লিস্ট 1, এই অযোগ্যদের কি রেখে দেওয়ার কোনো পরিকল্পনা কারোর কি আছে এর পেছনে? এইবার আবার কেস চলতে থাকবে। বঞ্চিত কারা হবেন এই প্যানেল থেকে? আবার কিন্তু আমার ফ্রেশার ভাই বোনেরা, দাদারা যারা আছেন, ফ্রেশার যারা দিন রাত এক করে, আমি দেখছি, আমি যেহেতু কিছু ক্লাস করছি আপনাদের সাথে, কি পরিমাণ খাটছে ছেলে মেয়েগুলো। বলে আমার এডুকেশন সাবজেক্টের ভবিষ্যৎ প্রজন্ম খুব স্ট্রং, খুব তৈরি। সত্যি এরা কি পরিমাণ খাটছে, তারপরে যদি এরা এই জালে পড়ে, অযোগ্যরাই চাকরি পেয়ে যায়, আবার কোর্ট কেসের জ্বালায় পড়ে, এরা কেন পড়বে? তাহলে এদের জন্য ডিরেক্ট 16টাকে ওই কটা পোস্টের জন্য আলাদা রেখে যোগ্যদের আলাদা করে তাদের সসম্মানে রাখা হোক, সেটাই মেন দাবি। বাকিদের জন্য আলাদা পৃথক ফ্রেশ, এই মানে আমরা এই কোর্ট কেসের মধ্যেই কেন থাকবো? নর্মালি হবে আমাদের রিক্রুটটা। যদি কোর্ট কেস হয় তো তারা সেইটাই প্যানেলে থাকবে, আমাদের কেন থাকবে? আমরা 25-এ পরীক্ষা দেবো, নতুন ভাবে আমরা পাস আউট করে এসেছি। আমরা শুরুতেই কেন পয়সা দিয়ে জিনিস কেনার সময় কেন রিজেক্ট মাল কিনবো?
এই যে এই সমস্যাটা আমাদের কিন্তু ফেলে দেওয়া হলো। তবে যেটা সবচেয়ে ব্যাপার, সুপ্রিম কোর্টেরও অনেক শেখানোর আমি কেউ না, আমরা করতেও পারি না, কিন্তু হয়তো অযোগ্যদের লিস্ট যদি থাকেই, আমি যোগ্যদের পক্ষে এটা বলবোই, তাহলে যোগ্যদের কেন সাফার করতে হচ্ছে? তারা কেন বঞ্চিত হবে? তারা কেন বারবার সীতার অগ্নি পরীক্ষার সম্মুখীন হবে? এই প্রশ্নটা কিন্তু থাকছেই। আজকে এই কথাটা শুনে তোমরা যারা ফ্রেশার আছো, নতুন ক্যান্ডিডেট, তারা কিন্তু হতবাক হবে না, তারা বিষয়টাকে ভুল বুঝলে হবে না। তোমরাও কিন্তু যোগ্য, কালকে তোমরাও কিন্তু চাকরি পাবে, একবার ভাবো। আমি তো এই প্যানেলের চাকরিজীবী নই, কেউ নই, কিন্তু যেটা বাস্তব, যেটা ফ্যাক্টটা মানতে হবে। তোমরাও চাকরি, যে ভয়টা আশঙ্কা করছি যে এদের সাথে গুলিয়ে তোমাদের জীবনেও না এরকম অন্ধকার নামিয়ে আনার চেষ্টা করে, আশঙ্কার জায়গা থেকে বললাম কথাগুলো। আসলে ঘর পোড়া গরু তো সিঁদুরে মুখ মেঘ দেখলে ভয় পায়, আতঙ্ক হয়। এই ভাই বোনগুলোর দিকে তাকাতে পারা যাচ্ছে না, বা আমার সহকর্মী বন্ধু বান্ধব কত চাকরি যোগ্য ছেলেরা এইভাবে করছেন, তাদের দিকে তাকানো যাচ্ছে না, খারাপ লাগছে, সেইখান থেকে বলছি। তাই দুটোকে পৃথক করার ব্যবস্থা করো। সবচেয়ে বড় কথা, যারা এই নাটকটা করছে তাদের শাস্তি করি। কয়েকজন আছে জেলে, জামিনও পেয়ে গেছে, কিন্তু এসএসসির কর্তা ব্যক্তিরা কোথায়? যারা এই খেলছে তারা কিচ্ছু জানতেন না। আপনি যান বিকাশ ভবনে, যে নিজের একটা সেলফি তুলুন, পুলিশ এসে আপনার মোবাইল থেকে ডিলিট করাবে। পুলিশের কত সিকিউরিটি সেখানে, আমি নিজে প্রত্যক্ষদর্শী, সেইখান থেকে বললাম। আর সেখানে এত বড় কিছু হয়ে গেল, কারোর কিছু হবে না, এইটা তাদের কঠোর শাস্তি দেওয়া হোক। আর আবারও বলছি, বিভ্রান্ত হবেন না, বিভ্রান্ত কিন্তু হবেন না। এইগুলো হতে পারতো, হলে ভালো হতো, কিন্তু হচ্ছে তো না। কে শুনছে আমাদের কথা? 14 তারিখ আমাদের পরীক্ষাটা হচ্ছে, এবং যারা নবম দশমের জন্য আছেন তাদের যদি কেউ ভিডিওটা দেখেন, তাদের 7 তারিখই পরীক্ষাটা হচ্ছে। আতঙ্কিত, বিভ্রান্ত, পথভ্রষ্ট হবেন না, অন্যের কথায় প্রভাবিত না হয়ে। আপনার এখন একটাই টার্গেট, ওই দিনটা আমার জীবনের সবচেয়ে সেরা দিন হতে হবে, পরীক্ষাটা ভালোভাবে দিতে হবে। অন্য কিছু সারাদিন এদিক সেদিক না তাকিয়ে তার দিকে ফোকাস করুন, ভালো থাকুন, ভালোভাবে পরীক্ষা দিন, একজন যোগ্য শিক্ষক শিক্ষিকা হয়ে উঠুন। সেই শুভকামনাটা আমার তরফ থেকে থাকছে। এবং ভুল ত্রুটি কিছু হয়ে থাকলে সেটা অবশ্যই মার্জনা করবেন। এবং আপনাদের কি মনে হয় বা তোমাদের কি মনে হয়, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন।